দেখো, প্রযত্ন হুম প্রযত্ন দুই প্রকার। কি কি? আভ্যন্তর প্রযত্ন এবং বাহ্য প্রযত্ন। প্রযত্ন দুই প্রকার। প্রযত্ন মানে কি? প্রযত্ন মানে চেষ্টা। ধরো, তোমরা একটা কাজ করছো, তখন কেউ বলল, কি করছিস রে? না, না, আমি কাজটা করছি। বা এরকম প্রশ্ন করলো যে, পিয়ালি তুই কি কাজটা করছিস? তখন তুমি উত্তর দেবে, করছি, চেষ্টা করছি। চেষ্টা করছি, ঠিক আছে? এই যে চেষ্টা করা মানে যত্ন করা, মানে প্রযত্ন করা। চেষ্টা করা মানে যত্ন করা বা প্রযত্ন করা। অতএব যত্ন মানে চেষ্টা। আর যত্ন চেষ্টা আর প্রযত্ন, প্রকৃষ্ট রূপে যত্ন প্রযত্ন, প্রকৃষ্ট রূপে যত্ন প্রযত্ন। এখন এই আভ্যন্তর প্রযত্ন আবার চার প্রকার। হুম, এই আভ্যন্তর প্রযত্ন চার প্রকার। কি কি? স্পৃষ্ট, ঈষৎ স্পৃষ্ট, বিবৃত, সম্বৃত। স্পৃষ্ট, ঈষৎ স্পৃষ্ট, বিবৃত, সম্বৃত। চার প্রকার হচ্ছে আভ্যন্তর প্রযত্ন। তার মানে কি? স্পৃষ্ট মানে এক প্রকার যত্ন, যার নাম স্পৃষ্ট। আর যত্ন মানে কি বললাম? যত্ন মানে কি? চেষ্টা। চেষ্টা। তার মানে কি? এক প্রকার যত্ন, যার নাম স্পৃষ্ট, মানে চেষ্টা। এক প্রকার যত্ন বা চেষ্টা, যার নাম স্পৃষ্ট। যত্ন বা চেষ্টা কিসের জন্য? মানে তুমি যে চেষ্টা করছো সেটা কিসের জন্য? তুমি যে চেষ্টা করছো কিসের জন্য? বর্ণের উচ্চারণের জন্য। মানে এই যে প্রযত্ন বা যত্ন বা চেষ্টা কিসের জন্য? বর্ণের উচ্চারণের জন্য। বর্ণ উচ্চারণ করার জন্য যে চেষ্টা, বর্ণ উচ্চারণ করার জন্য যে চেষ্টা, সেটাই হচ্ছে প্রযত্ন বা যত্ন। আর তারই নাম স্পৃষ্ট, ঈষৎ স্পৃষ্ট, বিবৃত, সম্বৃত। তার মানে এইরকম হবে যে স্পৃষ্টরূপ প্রযত্নের দ্বারা বা স্পৃষ্টরূপ চেষ্টার দ্বারা কোন কোন বর্ণ উচ্চারিত হয়? স্পৃষ্টরূপ প্রযত্নের দ্বারা বা স্পৃষ্টরূপ চেষ্টার দ্বারা কোন কোন বর্ণ উচ্চারিত হয়? ঠিক আছে, একটা পংক্তি আছে, স্পৃষ্ট প্রযত্ন, একটা পংক্তি আছে, তত্র স্পৃষ্টম স্পর্শানাম।
তত্র স্পৃষ্টম প্রযত্নম, তত্র স্পৃষ্টম প্রযত্নম, না এখানে একটা প্রযত্ন হবে, ঠিক আছে, পংক্তির হবে তত্র, তত্র স্পৃষ্টম প্রযত্নম স্পর্শানাম। মানে কি? মানে হচ্ছে যে স্পর্শবর্ণ গুলি উচ্চারণ করার জন্য স্পৃষ্ট প্রযত্ন প্রয়োজন হয়। স্পর্শবর্ণগুলি উচ্চারণ করার জন্য, বা এইরকম বলতে পারো যে স্পর্শবর্ণগুলির প্রযত্ন হলো স্পৃষ্ট, তার মানে এটা, ঠিক আছে, তার মানে এটা যে বর্ণগুলির প্রযত্ন হলো স্পৃষ্ট। তাহলে এখন প্রশ্ন হবে স্পর্শবর্ণ কোনগুলো? স্পর্শবর্ণ কোনগুলো জানা আছে? হুম, স্পর্শবর্ণ কোনগুলো জানা আছে, হ্যাঁ কি না? তালব্য এগুলি। না, স্পর্শবর্ণ হচ্ছে, একটা পংক্তি আছে, কাদয়ো মাবো সানাহ স্পর্শাহ। কাদয়ো মাবসানাহ স্পর্শাহ, অর্থাৎ কাদয়ো মানে ককার আদি, মানে ককার থেকে শুরু করে মকার পর্যন্ত, মাবসানাহা মানে ম অবসান, শেষ, কাদি শব্দ, কাদি, তার বহু বচনে কাদয়, যেমন মুনি মুনয়ঃ, কাদি কাদয়ঃ, তাহলে কাদয় মাবসানাহ স্পর্শাহ। তাহলে স্পর্শবর্ণ কোনগুলো পেলাম? না, ককার থেকে মকার পর্যন্ত স্পর্শবর্ণ, ঠিক আছে, ককার থেকে মকার পর্যন্ত স্পর্শবর্ণ। কতগুলো বর্ণ হবে বলো তো ককার থেকে মকার পর্যন্ত? 25টি। 25টা। পরবর্তী কি আছে? স্পৃষ্ট গেল, এরপরে ঈষৎ স্পৃষ্ট, এরপরে ঈষৎ স্পৃষ্ট, ঠিক আছে। পংক্তি আছে ঈষৎ স্পৃষ্টম অন্তস্থানম। ঈষৎ স্পৃষ্টম অন্ত, ঈষৎ স্পৃষ্টম অন্তস্থানম, এর অর্থ কি? যে অন্তস্থ বর্ণ গুলির আভ্যন্তর প্রযত্ন হলো ঈষৎ স্পৃষ্ট। তাহলে আবার প্রশ্ন হয় যে অন্তস্থ বর্ণ কোনগুলো, কোনগুলো জানা আছে? তো হয় বড়ল। হুম, ইয়নো অন্তস্থাহ, ইয়নো অন্তস্থাহ মানে জন প্রত্যাহারস্থ যে বর্ণ, জন প্রত্যাহারস্থ যে বর্ণ সেইগুলো হচ্ছে অন্তস্থ বর্ণ। হুম, জন প্রত্যাহারস্থ যে বর্ণ সেইগুলো অন্তস্থ বর্ণ।
জন প্রত্যাহারস্থ যে বর্ণ সেগুলো অন্তস্থ বর্ণ, ঠিক আছে, সেগুলি অন্তস্থ বর্ণ। এটা একটা গেল জন প্রত্যাহারস্থ বর্ণ, অন্তস্থ বর্ণ। তাহলে জন প্রত্যাহারস্থ বর্ণ কি কি? অর্থাৎ য়, ব, র, ল, এইগুলো জন প্রত্যাহারস্থ বর্ণ, এগুলো অন্তস্থ বর্ণ, ঠিক আছে। পরবর্তী কি আছে? বিবৃত, তাই তো? হুম। বিবৃতম উষ্মনাম স্বরানাঞ্চ, অর্থাৎ যে উষ্ম বর্ণ গুলির এবং স্বর বর্ণগুলির আভ্যন্তর প্রযত্ন হলো বিবৃত। উষ্ম বর্ণগুলির এবং স্বরবর্ণগুলির আভ্যন্তর প্রযত্ন বিবৃত। তাহলে আবার প্রশ্ন হয়, স্বরবর্ণ তো আমরা জানি, তাই তো? স্বরবর্ণ, অচ বর্ণ এটা জানা আছে, কিন্তু যে উষ্ম বর্ণ সেইগুলো কোনগুলো? উষ্ম বর্ণ কোনগুলো? একটা পংক্তি আছে, সলহ উষ্মানহ, অর্থাৎ সল প্রত্যাহারস্থ বর্ণগুলি হলো উষ্ম বর্ণ, সল প্রত্যাহারস্থ বর্ণগুলি হলো উষ্ম বর্ণ। সলহ উষ্মানহ, সল প্রত্যাহারস্থ বর্ণগুলি হলো উষ্ম বর্ণ। অর্থাৎ স, 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 হ, এইগুলো হচ্ছে উষ্ম বর্ণ। এইগুলোর এবং অচগুলো, এইগুলো এবং অচ, তাদের আভ্যন্তর প্রযত্ন কি হলো? বিবৃত, ঠিক আছে। হুম। এবং এখন একটা আছে সম্বৃত। হ্রস্বস্য অবর্ণস্য প্রয়োগ সম্বৃতম প্রয়োগে তু হ্রস্বস্য অবর্ণস্য প্রয়োগ সম্বৃতম প্রক্রিয়াদশায়াম তু বিবৃতমেব। হুম। হ্রস্বস্য অবর্ণস্য প্রয়োগে সম্বৃতম প্রক্রিয়াদশায়াম তু বিবৃতম এব। হ্রস্বস্য অবর্ণস্য প্রয়োগ সম্বৃতম প্রক্রিয়াদশায়াম তু বিবৃতমেব। মানে যে হ্রস্ব অবর্ণ, অবর্ণ সেটির প্রয়োগ দশাতে প্রয়োগ দশাতে আভ্যন্তর প্রযত্ন সম্বৃত, কিন্তু প্রক্রিয়া দশাতে আভ্যন্তর প্রযত্ন হলো বিবৃত। এটা হচ্ছে অর্থ, প্রক্রিয়া দশায়াম তু বিবৃতমেব। মানে কিরকম? প্রয়োগ আর প্রক্রিয়া পার্থক্য কি?
ধরো বললাম রামহ রামহ গচ্ছতি। এই যে রামহ গচ্ছতি, এই যে এখানে মকারের পরে অকার আছে না? রামহ গচ্ছতি মকারের পরে অকার আছে, হ্যাঁ কি না? হ্যাঁ। তাহলে এই এই অকারটা হ্রস্ব না দীর্ঘ? এই অকারটা হ্রস্ব না দীর্ঘ, কি বলবে? হ্রস্ব। হ্রস্ব। এই অকারটা হ্রস্ব। তাহলে এইটা হচ্ছে প্রয়োগ দশা। মানে যখন তুমি কোনো বর্ণকে, ধরো তুমি একটা বাক্য লিখছো, অহম বিদ্যালয়ম গত্বা, অধ্যয়নম কৃত্বা, পুনঃ গৃহম আগত্বা, পুনঃ গৃহম আগত্য আগম্য ভোজনং কৃত্বা ক্রীডিতুম গচ্ছামি, এরকম বাক্য লিখলে সেই বাক্যের মধ্যে অনেক অনেক শব্দ থাকে। মানে বাক্য গঠিত হয় শব্দ দিয়ে, তাহলে শব্দ থাকে, আর ওই শব্দের মধ্যে বর্ণগুলো থাকে, তাই তো? শব্দের মধ্যে কি থাকে? বর্ণ থাকে। ওই বর্ণগুলো হচ্ছে প্রয়োগ দশা। মানে কি, একটা বাক্য লিখছি, বাক্যের মধ্যে কয়েকটা শব্দ লিখছি, মানে শব্দ প্রয়োগ করছি। বাক্যটা কি করে গঠন হচ্ছে? না, কয়েকটা শব্দ প্রয়োগের মাধ্যমে, বাক্য গঠন হচ্ছে। এবং ওই যে শব্দ প্রয়োগ, শব্দগুলো কি করে গঠিত হচ্ছে? কয়েকটা বর্ণ দিয়ে। প্রত্যেকটা শব্দ কি করে গঠিত হচ্ছে? না, কয়েকটা বর্ণ দিয়ে। অতএব কয়েকটা বর্ণের প্রয়োগ করলে একটা শব্দ পাওয়া যায়। কয়েকটা শব্দের প্রয়োগ করলে একটা বাক্য পাওয়া যায়। হ্যাঁ, এবং সেই বাক্য দিয়ে আমরা মনের ভাব প্রকাশ করতে পারি বা অন্যকেও বোঝাতে পারি। তাহলে দেখো, একটা বাক্য প্রয়োগ করছি কি করে? কয়েকটা শব্দ দিয়ে গঠিত হচ্ছে বাক্য। তাহলে কয়েকটা শব্দের প্রয়োগ করলে বাক্য পাচ্ছি। আবার একটা শব্দ কি করে পাচ্ছি? কয়েকটা বর্ণের প্রয়োগ করলে শব্দ পাচ্ছি। বোঝা গেল, হ্যাঁ কি না? সেই জন্য এই বর্ণগুলো হচ্ছে প্রয়োগ দশাগত বর্ণ। এই বর্ণগুলোকে বলা হয় প্রয়োগ দশাগত। মানে র, এটা প্রয়োগ দশাগত। আ, এটাও প্রয়োগ দশাগত। ম, প্রয়োগ দশাগত। অ, প্রয়োগ দশাগত। প্রত্যেকটা, মানে যখন তুমি বাক্যের মধ্যে শব্দ এবং শব্দের মধ্যে বর্ণ, ওইগুলো সব প্রয়োগ দশাগত বর্ণ বলা হয়। বোঝা গেল পিয়ালি, অদিতি, অন্তরা, বোঝা গেছে? হ্যাঁ স্যার। এই হচ্ছে বিষয়। তাহলে এই যে ময়ের পরে অ, বা গয়ের পরে অ, বা ছয়ের পরে অ, এখানে তিনটে অকার আছে। এই তিনটে অকার প্রয়োগ দশাগত, এবং এগুলো হ্রস্ব অবর্ণ। কি বললাম, বোঝা গেল? এইগুলো প্রয়োগ দশাগত অকার এবং হ্রস্ব অকার। বোঝা গেছে, হ্যাঁ কিনা? হ্যাঁ। তাহলে এইগুলোর আভ্যন্তর প্রযত্ন কি হবে? এই অকারগুলোর আভ্যন্তর প্রযত্ন কি হবে? এটা হচ্ছে প্রশ্ন। কি হবে বলো? লেখাই তো আছে হ্রস্ব অবর্ণ, সেটার প্রয়োগ দশাগত, আভ্যন্তর প্রযত্ন সম্বৃত। হ্রস্ব অবর্ণ সেটা যখন প্রয়োগ দশাতে অবস্থান করে, তখন তার আভ্যন্তর প্রযত্ন হয় সম্বৃত। দেখো, বোঝা গেল কি বললাম? হ্রস্ব অবর্ণ মানে ময়ের পরে অকার, গয়ের পরে অকার, ছয়ের পরে অকার, ওটা যখন প্রয়োগ দশাতে অবস্থান করছে, এখন ওটা প্রয়োগ দশাতে অবস্থান করছে, অতএব এর আভ্যন্তর প্রযত্ন কি হবে? সম্বৃত। সম্বৃত। আহ, সম্বৃত। বিবৃত কে বলে? সম্বৃত হবে যে।
না আচ্ছা, পংক্তিটা কি আছে গো? মূল পংক্তিটা কি আছে? হ্রস্বস্য অবর্ণস্য প্রয়োগে সংবৃতম প্রক্রিয়া দশায়াং তু বিবৃতমেব। তাহলে ঠিকই তো আছে, ঠিকই বলেছে। আমি বই দেখছি না যদিও, কিন্তু ঠিকই আছে তাহলে। তাহলে হ্রস্ব অবর্ণের প্রয়োগে সম্বৃত আর প্রক্রিয়া দশাতে বিবৃত, তাহলে এটা বোঝা গেল। এবং প্রক্রিয়া দশাগত, যেমন ধরে বলা হলো, আমরা যে ভবতি ভবত ভবন্তি পাই না, ভবতি ভবতঃ ভবন্তি ভবসি ভবত ভবত, এইগুলো না কিরকম হয়, মানে আমরা শুধু পড়ি ভবতি ভবত ভবন্তি, কিন্তু এটা একটা আহ, সিদ্ধ হয়, মানে এটা একটা ক্রমে ক্রমে ভবতিটা আসে, হুট করে ভবতি চলে আসে না। প্রথমে এটা আসে ভূ, ভূ থেকে ভূয়ের ধাতু সংজ্ঞা হয়, তারপরে লট আসে, লটের পরে তীপ আসে, আমি দেখাচ্ছি দেখো। ভূ, ভুবাদয় ধাতবঃ, ভূ, লট, বর্তমানে লট, ভূ, তীপ, তীপ্তস ঝি, এটা বড় সূত্র আছে, ভূ সপ্তি, এখানে কয়োহ কর্তরি সপ, ভূ অতি অনুবন্ধ লোপে, ভূ ভো অতি সার্বধাতু কার্ধ ধাতু কয়োহ, ভব অতি এচয়াবা ইয়াবহ ভবতি। এই হচ্ছে ক্রম, মানে ভবতি শুরু হয় এখান থেকে, এখান থেকে ভবতি শুরু হয়, এখানে গিয়ে শেষ হয়, ওখান থেকে শুরু হয় এখানে গিয়ে শেষ হয়, ঠিক আছে? এটা হচ্ছে ক্রম, এটা হলো ক্রম, ঠিক আছে, মাথায় রাখবে। অতএব এটা হচ্ছে প্রক্রিয়া, একটা একটা রূপসিদ্ধির প্রক্রিয়া। অতএব এখানে যে বর্ণগুলো আমরা পাই সব কিন্তু প্রক্রিয়া দশাগত আকার, এটা কিন্তু প্রয়োগ দশাগত আকার নয়। কোনো একটা সাধু রূপ সিদ্ধির জন্য, কোনো একটা সাধু রূপ সিদ্ধির জন্য, সাধু রূপ, কোনো একটা সাধু রূপ তার সিদ্ধির জন্য যে বর্ণ শব্দ আসে, সেইগুলোকে সব বলা হয় প্রক্রিয়া দশাগত। তাহলে এখানে দেখো, এই যে অকারটা এসছে না, এটা অকার, দেখো একটা অকার পেয়েছি না আমরা, পেয়েছি তো অকারটা নাকি? হ্যাঁ। তাহলে এই অকারটার, এই অকারটার আভ্যন্তর প্রযত্ন কি হবে? এই অকারটার আভ্যন্তর প্রযত্ন কি হবে? সংবৃত। কি বললে এটা, অন্তরা? সংবৃত। এটা কেন সম্বৃত? এটা তো বিবৃত, এটা বিবৃত। দেখো, তুমি পার্থক্য বুঝতে পারছো না আমার মনে হচ্ছে। এটা হচ্ছে, দেখো দুটোর মধ্যে পার্থক্য কোথায়? এটা হচ্ছে প্রয়োগ দশা, যখন তুমি বাক্যের মধ্যে পাচ্ছ সেটাকে বলছে প্রয়োগ দশা, যেখানে তুমি বাক্যের মধ্যে পাচ্ছ সেটা হচ্ছে প্রয়োগ দশা। কিন্তু এই যে ভূ, ভূলট, ভূতীপ, ভূ সপ্তি, ভূ অতি, ভো অতি, ভব অতি, ভবতি, এটা কোনো বাক্য কি না, অন্তরা? এটা এটি কোনো বাক্য? ধাতু। এটা ধাতু নয়, এটা হচ্ছে একটা প্রক্রিয়া। মানে এই যে ভূ থেকে শুরু করে ভবতি পর্যন্ত যাচ্ছে, এটা একটা প্রক্রিয়া। কি বললাম, বোঝা গেল?
তাহলে হ্যাঁ এই হ্যাঁ যে প্রক্রিয়াতে যে বর্ণগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে প্রক্রিয়া দশগত বর্ণ। প্রক্রিয়াটা ওটা কাজটা হলো। ঠিক আছে, তাহলে কি বললাম, প্রক্রিয়ার মধ্যে যে বর্ণগুলো পাবো সেগুলো হচ্ছে প্রক্রিয়া দশগত বর্ণ। প্রক্রিয়া দশাগত বর্ণ। প্রক্রিয়া দশাগত বর্ণ। ঠিক আছে। আর ওই যে বাক্য যখন লিখি লিখি ওই বাক্যের মধ্যে যে বর্ণগুলো পাই সেগুলো হচ্ছে প্রয়োগ দশাগত বর্ণ। কি বললাম বোঝা গেল? অন্তরা বুঝতে পেরেছো? দুটোকে ভালো করে বোঝো কি বলতে চাইছি। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি এবার। হুম। তাহলে এই যে ভূ অতি ভো অতি ভব অতি, এই অকারের কি হবে? এই অকারের আভ্যন্তর প্রযত্ন কি হবে? বিবৃত। বিবৃত। একদম। আর আর ধরো বলা হলো যে লক্ষ্মণঃ বনম গচ্ছতি। এখানে লক্ষ্মণঃ, এখানে বনম। বনম, এই যে বয়ের পরে দন্ত নয়ের পরে এখানে যে অকারগুলো আছে এদের কি হবে? এদের মানে আভ্যন্তর প্রযত্ন। সংবৃতম। সংবৃত। এবার হুম, শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে হ্যাঁ স্যার। পিয়ালি? হুম। তাহলে এই হচ্ছে স্থিতি, হ্যাঁ স্যার। দেখো। এরপরে 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 আমাদের যে সূত্রটা পড়ছি সেই সূত্রটা বোঝার মতো অবস্থা রয়েছে। নিশ্চয়ই উচ্চারণ স্থানগুলো মনে আছে আশা করি। উচ্চারণ স্থানগুলো নিশ্চয়ই মনে আছে আশা করি, যে কার কোনটা উচ্চারণ স্থান। তাই তো মনে আছে নিশ্চয়ই। হ্যাঁ এবং হ্যাঁ। এবং আমরা এখন পড়লাম আভ্যন্তর প্রযত্নগুলো পড়লাম। আভ্যন্তর প্রযত্নগুলো পড়লাম, ঠিক আছে। না দেখো, এদের উচ্চারণ স্থান কি? কণ্ঠ। কি হবে উচ্চারণ স্থান? কি হবে? কণ্ঠ। কণ্ঠ। এদের আভ্যন্তর প্রযত্ন কি হবে? কি হবে আভ্যন্তর প্রযত্ন? লেখনি? পৃষ্ঠ। স্পৃষ্ট। স্পৃষ্ট এবং ওটা কণ্ঠ। এরপর তুমি ভাবো, এই যে ক এবং খয়ের উচ্চারণ স্থান সমান হ্যাঁ কিনা? হ্যাঁ মানে ক খ গ ঘ চারটেরই উচ্চারণ স্থান সমান হ্যাঁ কিনা? হ্যাঁ এবং ক খ গ ঘ এই চারটেরই আভ্যন্তর প্রযত্ন সমান হ্যাঁ কিনা? হ্যাঁ। এরপর তুমি বৃত্তিটা যে লিখেছিলাম, বৃত্তিটা কি ছিল? তালবাদি স্থানম আভ্যন্তর প্রযত্নশ্চ ইত্যেতদ্ যস্য
इत्येतद्द्वयं यस्य जेन सह तुल्यं तन्मिथः সবর্ণসংগঃ স্যাৎ। এরকম দেখো বৃত্তি ছিল মনে হয়। তালবাদি স্থানম আভ্যন্তর প্রয়ত্নশ্চ ইত্যেতদ্দ্বয়ম যস্য যেন সহ তুল্যম তন্মিথः তন্মিথः এটা তন্মিথः সবর্ণসংগঃ স্যাৎ। মানে তালু প্রভৃতি স্থান এবং আভ্যন্তর প্রযত্ন যে বর্ণের সঙ্গে যে বর্ণের সমান, যস্য, যস্য মানে যার, যার, যেন সহ যার সঙ্গে, যস্য মানে যার, আর যেন সহ মানে যার সঙ্গে, মানে যার, যার সঙ্গে তুল্যম, তুল্যম মানে সমানম। মানে তালবাদি স্থান, তালু প্রভৃতি স্থান এবং আভ্যন্তর প্রযত্ন যে বর্ণের, যে বর্ণের সঙ্গে সমান ওই বর্ণগুলো পরস্পর সবর্ণ। যে বর্ণের, যে বর্ণের সঙ্গে সমান ওই বর্ণগুলো পরস্পর সবর্ণ। কি বললাম, বোঝা গেল? বোঝা গেছে হ্যাঁ কিনা কি বললাম, না বোঝা গেল না? স্যার আরেকবার বলুন। দেখো তালু প্রভৃতি স্থান, ঠিক আছে, তালু প্রভৃতি মানে তালু, কণ্ঠ, মূর্ধা, দন্ত, এই উচ্চারণ স্থানগুলো যে বর্ণের সঙ্গে যে বর্ণের সমান। দেখো এই যে ককারের উচ্চারণ স্থান কি? ককারের উচ্চারণ স্থান কণ্ঠ, তাই তো, ককারের উচ্চারণ স্থান কণ্ঠ, এবং খকারেরও উচ্চারণ স্থান কণ্ঠ, হ্যাঁ কি না? খকারের উচ্চারণ স্থান কি? হ্যাঁ, কণ্ঠ। আর ককারের আভ্যন্তর প্রযত্ন কি? ককারের আভ্যন্তর প্রযত্ন স্পৃষ্ট। পৃষ্ঠ। খকারের আভ্যন্তর প্রযত্ন, খকারের স্পৃষ্ট। আভ্যন্তর পৃষ্ঠ। দেখো মানে বক্তব্য, মানে যস্য মানে যে বর্ণের, যেন সহ তুল্যম মানে যে বর্ণের সঙ্গে যে বর্ণের তুল্য মানে সমান, মানে যে বর্ণের সঙ্গে যে বর্ণের তুল্য, তুল্য মানে সমান, কি সমান না, এই যে তালু প্রভৃতি উচ্চারণ স্থান এবং আভ্যন্তর প্রযত্ন ইত্যেতদ্দ্বয়ম, এই দুটো তালু প্রভৃতি, তালু প্রভৃতি উচ্চারণ স্থান এবং আভ্যন্তর প্রযত্ন, এই দুটো যে বর্ণের সঙ্গে যে বর্ণের সমান সেই বর্ণগুলো পরস্পর সবর্ণ হবে। দেখো ক এর উচ্চারণ স্থান কণ্ঠ, খ এর উচ্চারণ স্থানও কণ্ঠ, ক এর আভ্যন্তর প্রযত্ন স্পৃষ্ট, খ এর আভ্যন্তর প্রযত্নও স্পৃষ্ট। তাহলে ক এবং খ এদের উচ্চারণ স্থানও সমান এবং আভ্যন্তর প্রযত্নও সমান, অতএব এই বর্ণগুলো পরস্পর সবর্ণ। ক, আবারও বলছি, ক এর উচ্চারণ স্থান কণ্ঠ, খ এরও কণ্ঠ, কয়ের প্রযত্ন স্পৃষ্ট, ক্ষয়েরও স্পৃষ্ট। তাহলে ক এবং খ এদের উচ্চারণ স্থান এবং আভ্যন্তর প্রযত্ন পরস্পর সমান, তাই এই বর্ণগুলো সবর্ণ। দেখো বোঝা গেল কি বললাম? পিয়ালি, অদিতি, অন্তরা, বোঝা গেছে? হ্যাঁ স্যার। একটা আমি অন্য, একটা আমি অন্য উদাহরণ দিতে বুঝতে পারবো ভালো করে। ধরো বললাম এর সঙ্গে আমি আরেকটা জুড়ে দিলাম, চ, ছ, জ, ঝ, এদের উচ্চারণ স্থান তালু, তাই তো, তালু তো। হ্যাঁ। চ, ছ, জ, ঝ, এদের প্রযত্ন কি হবে? স্পৃষ্ট। স্পৃষ্ট। এক মিনিট।
তাহলে দেখো কি বললাম তাহলে, এই যে চ ছ জ ঝ, এদের এদের উচ্চারণ স্থান হচ্ছে তালু, এবং যে প্রযত্ন সেটা হচ্ছে স্পৃষ্ট, তাই তো? প্রযত্ন স্পৃষ্ট। তাহলে তুমি আগেরটার সঙ্গে তুলনা করো। আগেরটার সঙ্গে তুলনা মানে বলতে চাইছি যে ক খ গ ঘ এবং চ ছ জ ঝ, এদের সঙ্গে কোথায় সমান আছে আর কোথায় পার্থক্য আছে বলো। উচ্চারণ স্থান আলাদা আর প্রযত্ন একই। প্রযত্ন একই, একদম। উচ্চারণ স্থান আলাদা কিন্তু প্রযত্ন এক। কিন্তু তাহলে কি ক খ গ ঘ আর চ ছ জ ঝ এরা কি পরস্পর সবর্ণ, হ্যাঁ কি না? এরা কি পরস্পর সবর্ণ, হ্যাঁ কি না? হ্যাঁ, সবর্ণ। কি করে সবর্ণ হবে? সবর্ণ হতে গেলে দুটো কি না, না, সমান এটা হতে হবে? আলাদা। সবর্ণ হতে গেলে দুটো কি এক হতে হবে, মানে স্পৃষ্ট মানে আভ্যন্তর প্রযত্নও একই হবে, আবার উচ্চারণ স্থানও একই হবে। তুমি চ ছ জ ঝ এদের আভ্যন্তর প্রযত্ন স্পৃষ্ট, স্পৃষ্ট, আর ক খ গ ঘ এদেরও স্পৃষ্ট। এই দিকটা সমান আছে মেনে নিলাম, কিন্তু এদের উচ্চারণ স্থান তালু আর এর উচ্চারণ স্থান কণ্ঠ, তাহলে এই দিকটা কি সমান আছে? না। তাহলে দুটো কি সমান হতে হবে, উচ্চারণ স্থান এবং আভ্যন্তর পর্যটন দুটোকেই সমান হতে হবে, তবেই তারা সবর্ণ হবে। যেমন ধরো ক খ গ ঘ, এদের উচ্চারণ স্থান কি? উচ্চারণ স্থান কণ্ঠ, এবং ক খ গ ঘ এদের আভ্যন্তর পর্যটন কি তালু, এই সরি আভ্যন্তর পর্যটন স্পৃষ্ট। তাহলে দেখো ক খ গ ঘ এদের উচ্চারণ স্থান এবং আভ্যন্তর পর্যটন দুটোই সমান। ক খ গ ঘ এবং ক খ গ এদের উচ্চারণ স্থান এবং আভ্যন্তর প্রযত্ন দুটোই সমান, তাই এরা পরস্পর সবর্ণ। কিন্তু ক খ গ ঘ এদের উচ্চারণ স্থান তালু, এই কণ্ঠ, চ ছ জ ঝ এদের তালু, তাহলে উচ্চারণ স্থানে ভিন্ন হয়ে যাচ্ছে, উচ্চারণ স্থানটা ভিন্ন হয়ে যাচ্ছে। কি বললাম বোঝা গেল? সেই জন্য এরা পরস্পর সবর্ণ হতে পারবে না। ক্লিয়ার হয়েছে কি এবারে? হ্যাঁ। সকলকে সকলকে জিজ্ঞাসা করছে, আর কোনো হ্যাঁ। ডাউট আছে? আর কোনো ডাউট আছে? না। দেখো এবার একটু সূত্রে বৃত্তিটা দেখে নাও। তালবাদি স্থানম আভ্যন্তর প্রযত্নশ্চ ইত্যেতদ্বয়ম যস্য যেন তুল্যম তন্মিথ সবর্ণ সঙ্গম স্যাৎ। বোঝা গেছে? এটা আগেই লিখে দিয়েছি আমি। অকুহ বিসর্জনীয়ানাং কণ্ঠ, এগুলো আগেই হয়ে গেছে। ইচুয়াশনাম তালু ও ঋতুরসনাম মূর্ধা, ঋতুরসনাম দন্তা, উপপদ্মানিয়ানাম ওষ্ঠৌ, ইয়ম ওনানাম নাসিকা চ, এদৈতোহ কণ্ঠতালু ওদৌতোহ কণ্ঠস্থম বকারস দন্তস্থম জিহ্বামূলেশ জিহ্বামূলম নাসিকানু সরস ইতি স্থানানি। ইতি স্থানানি, এইগুলো হচ্ছে স্থান। এইগুলো হলো স্থান মানে বর্ণের উচ্চারণ স্থান। যে কণ্ঠ, এটা অ, কবর্গ, হকার এদের উচ্চারণ স্থান। তালু, ই, চবর্গ, য় এদের উচ্চারণ স্থান। মূর্ধা এদের উচ্চারণ স্থান। ঠিক আছে, এরকম ইতি স্থানানি। স্থানানি মানে ইতি বর্ণানাম উচ্চারণ স্থানানি। স্থানানি মানে ইতি বর্ণানাম উচ্চারণ স্থানানি। বলছে পরে দেখো, যত্ন দ্বিধা পেয়েছি আজকে যেখান থেকে পড়ানো হলো, যত্ন দ্বিধা, আভ্যন্তর বাহ্যস্য, আভ্যন্তর প্রযত্ন, বাহ্য প্রযত্ন, আদ্যশ্চতুর্ধা। আদ্য মানে, আদ্য বলতে
আভ্যন্তর প্রযত্ন চতুর্ধা, 4 প্রকার। স্পৃষ্টে সৎ, স্পৃষ্ট ঈষৎ স্পৃষ্ট, এখানটা একবারে সন্ধি করে দেওয়া আছে। স্পৃষ্টে সৎস্পৃষ্ট বিবৃত সম্বৃত ভেদাত। স্পৃষ্টে সৎস্পৃষ্ট বিবৃত সম্বৃত ভেদাত, মানে স্পৃষ্ট ঈষৎ স্পৃষ্ট, স্পৃষ্ট ঈষৎ স্পৃষ্ট বিবৃত সম্বৃত ভেদাত। স্পৃষ্ট ঈষৎ স্পৃষ্ট বিবৃত সম্বৃত ভেদাত, এই হচ্ছে 4টে আভ্যন্তর প্রযত্ন। তত্র স্পৃষ্টম প্রযত্নম স্পর্শানাম, তত্র স্পৃষ্টম প্রযত্নম স্পর্শানাম, মানে স্পর্শানাম বর্ণানাম, স্পর্শ বর্ণগুলির আভ্যন্তর প্রযত্ন স্পৃষ্ট, স্পর্শ বর্ণগুলির আভ্যন্তর প্রযত্ন স্পৃষ্ট। ঈষৎ স্পৃষ্টম অন্তঃস্থানাম, অন্তঃস্থ বর্ণগুলির আভ্যন্তর প্রযত্ন ঈষৎ স্পৃষ্ট। বিবৃতম উষ্মনাম স্বরানাম চ, স্বরবর্ণগুলির এবং উষ্ম বর্ণগুলির আভ্যন্তর প্রযত্ন বিবৃত। হ্রস্বস্য অবর্ণস্য প্রয়োগে সম্বৃতম, দেখো এগুলো বলা হয়েছে হ্রস্ব অবর্ণস্য প্রয়োগে। রামঃ গচ্ছতি, মকারের পরে যে অকার, গকারের পরে অকার, চয়ে ছয়ের পরে যে অকার, এগুলো হচ্ছে হ্রস্বস্য অবর্ণস্য প্রয়োগে সম্বৃতম, ওইগুলোর প্রয়োগে সম্বৃত। আর প্রক্রিয়া দশায়াম তো বিবৃতমেব, এবং প্রক্রিয়া দশাতে প্রক্রিয়া দশাতে বিবৃত। যে প্রক্রিয়া দশাগত অকার, মানে ওই যে দেখালাম যে ভূ লট, ভূ তিপ, ভূ অতি, ভূ সপ্তি, ভূ অতি, ভো অতি, ভব অতি, ওই যে অকার, ওই অকারটা হচ্ছে সম্বৃত। এই যে এইগুলোকে তো বৃত্তি বলে, এইগুলো কে রচনা করেছে? এই অংশটা কার রচনা বলো তো দেখি, এই অংশটা কার রচনা? ভট্টজি দীক্ষিতের, মনে আছে? বৃত্তিকারকে ভুলে গেছে হয়তো, বৃত্তিকারকে বৃত্তিকারকে ভট্টজি দীক্ষিত না? হ্যাঁ। তাহলে বৃত্তিকার ভট্টজি দীক্ষিত, এগুলো সব বৃত্তি, এগুলো সব বৃত্তি, মানে এগুলো হচ্ছে সূত্রটার মানে তাৎপর্য। তখন ভট্টজি দীক্ষিত বলছেন যে এগুলো আমি বলছি না, এগুলো আমি বলছি না, এগুলো একটাও আমার কথা নয়। এতচ্চ সূত্রকারেণ জ্ঞাপিতম, এতচ্চ সূত্রকারেণ জ্ঞাপিতম, মানে এগুলো আমি লিখলাম, ঠিক আছে, এইগুলো সব আমি লিখলাম, কিন্তু এই সূত্রের মধ্যে দিয়ে সূত্রকার মানে ভগবান পাণিনি এগুলোই বলতে চেয়েছেন। আমি এগুলো হয়তো লিখে দিয়েছি, আর কিছু করিনি, কিন্তু সূত্রকার ভগবান পাণিনি তিনি এই সূত্রের মধ্য দিয়ে এগুলো বলতে চেয়েছেন, আর আমি সেটা প্রকাশ করলাম। এটা হচ্ছে সূত্রকারেণ জ্ঞাপিতম। দেখো কোথাও আর অসুবিধা রইল? কোথাও আর অসুবিধা থাকলো কি? না।